বন্ধুরা, কল্পনা করুন, একদিকে নাটোর মতো শক্তিশালী পশ্চিমা সামরিক জোট ভারত, চীন এবং ব্রাজিলের মতো দেশগুলোর উপর কড়া হুঁশিয়ারি জারি করছে। অন্যদিকে ভারত এই হুমকির জবাবে জোরালোভাবে বলছে, আমাদের দেশের স্বার্থই আমাদের প্রথম অগ্রাধিকার। আর এমনই কিছুটা হয়েছেও। বন্ধুরা, আজকের এই ভিডিওতে রয়েছে জাতীয় স্বার্থ, কূটনীতি এবং ভূ রাজনৈতিক উত্তেজনার গল্প। তাহলে কি এই পুরো ব্যাপারটা? নাটো কেন ভারতকে হুমকি দিচ্ছে, আর ভারত কিভাবে এই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে? জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, কারণ এই গল্প শুধু রাজনীতির নয়, এটা আমাদের দেশের ভবিষ্যৎ নিয়েও। গত 16 জুলাই 2025 সালে নাটোর মহাসচিব মার্ক রুটে ওয়াশিংটনে আমেরিকার সিনেটরদের সঙ্গে বৈঠকের পর একটি চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি স্পষ্টভাবে বলেন, ভারত, চীন এবং ব্রাজিল যদি রাশিয়ার সঙ্গে তাদের বাণিজ্য, বিশেষ করে তেল এবং গ্যাস কেনা চালিয়ে যায়, তাহলে তাদের উপর 100% সেকেন্ডারি স্যাংশন বা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। রুটে আরও বলেন, আপনি যদি চীনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী বা ব্রাজিলের প্রেসিডেন্ট হন, তাহলে এটা ভালোভাবে দেখে নিন, কারণ এটা আপনাদের উপর বড় ধাক্কা হিসেবে আসতে পারে। তিনি এই 3 দেশের নেতাদের আহ্বান জানান যে তারা যেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন এবং তাকে ইউক্রেন যুদ্ধে শান্তি আলোচনায় বসার জন্য রাজি করান। তিনি বলেন, পুতিন যদি শান্তি আলোচনায় গুরুত্ব না দেন, তাহলে ভারত, চীন এবং ব্রাজিলের উপর এর বড় প্রভাব পড়বে। কিন্তু এই হুঁশিয়ারির পেছনে কী কারণ রয়েছে, এটা বোঝার জন্য আমাদের ইউক্রেন রাশিয়া যুদ্ধের দিকে তাকাতে হবে। 2022 সাল থেকে চলা এই যুদ্ধে পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে ভারত, চীন এবং ব্রাজিলের মতো দেশগুলো রাশিয়ার সঙ্গে তাদের বাণিজ্য অব্যাহত রেখেছে, বিশেষ করে তেল এবং গ্যাসের ক্ষেত্রে। ভারত বর্তমানে রাশিয়ার থেকে তার মোট তেল আমদানির প্রায় 35 থেকে 40% ক্রয় করে, কারণ রাশিয়ার তেল তুলনামূলকভাবে সস্তা এবং ভারতের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ। নাটোর মহাসচিবের এই হুঁশিয়ারি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণার পর। ট্রাম্প বলেছেন, রাশিয়া যদি আগামী 50 দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না করে, তাহলে রাশিয়ার উপর কঠোর শুল্ক আরোপ করা হবে এবং রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপরও সেকেন্ডারি স্যাংশন চাপানো হবে। ট্রাম্পের এই হুমকি এবং নাটোর মহাসচিবের বক্তব্য একই সুরে বাজছে, যা ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হল, নাটো কেন ভারতকে এভাবে চাপ দিচ্ছে? এটা কি শুধুই ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য, নাকি এর পেছনে আরও গভীর কোনো ভূ রাজনৈতিক খেলা চলছে? জানার জন্য সঙ্গে থাকুন। নাটোর এই হুঁশিয়ারির পর ভারত নীরব থাকেনি। 17 জুলাই 2025 ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে বলেন, আমাদের জনগণের জ্বালানি চাহিদা পূরণ করা আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা বাজারে যা পাওয়া যায় এবং বৈশ্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিই। আমরা পশ্চিমা দেশগুলোকে স্পষ্টভাবে সতর্ক করছি যে এই বিষয়ে কোনো দ্বৈত মানদণ্ড বা ডবল স্ট্যান্ডার্ড গ্রহণযোগ্য হবে না। ভারতের এই জবাব কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটি শুধু নাটোর হুমকির প্রতিবাদ নয়, এটি ভারতের স্বাধীন নীতি এবং জ্বালানি নিরাপত্তার প্রতি তার অঙ্গীকারের প্রতিফলন। ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীও এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, আমরা এই হুমকির কোনো চাপ অনুভব করছি না। ভারত এখন 40টি দেশ থেকে তেল আমদানি করে, যেখানে 2007 সালে এই সংখ্যা ছিল মাত্র 27। আমরা আমাদের জ্বালানি উৎস বৈচিত্র্যময় করেছি। গায়ানা, ব্রাজিল, কানাডার মতো দেশ থেকে আমরা তেল কিনতে পারি। ভারতের এই স্পষ্ট জবাবে একটি বড় বার্তা রয়েছে, আর তা হলো আমরা আমাদের জনগণের জন্য সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করব এবং কোনো পশ্চিমা চাপ আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারবে না। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন উঠেছে, পশ্চিমা দেশগুলো নিজেরা কি এই নিষেধাজ্ঞা পুরোপুরি মেনে চলছে? উত্তরটা আপনাকে অবাক করতে পারে। আর এর উত্তর হবে না। ভারত যখন নাটোর হুমকির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, তখন তারা পশ্চিমা দেশগুলোর ডবল স্ট্যান্ডার্ড বা দ্বৈত নীতির বিষয়টিও তুলে ধরেছে। দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদন অনুসারে 2024 সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস কিনতে 22 বিলিয়ন ইউরো খরচ করেছে, যেখানে তারা ইউক্রেনকে যুদ্ধের জন্য আর্থিক সাহায্য হিসেবে 18.7 বিলিয়ন ইউরো দিয়েছে। অর্থাৎ তারা রাশিয়ার অর্থনীতিকে শক্তিশালী করছে আর ভারত, চীন, ব্রাজিলের মতো দেশগুলোকে দোষারোপ করছে। ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়ে বলেন, যখন ইউরোপ নিজেরা রাশিয়া থেকে তেল ও গ্যাস কিনছে, তখন তারা কেন ভারতের উপর চাপ সৃষ্টি করছে?
এটা দোগলাপনা ছাড়া আর কিছুই নয়। ভারতের এই অবস্থান সমর্থন করেছেন প্রাক্তন কূটনীতিক কানওয়াল শিবাল। তিনি বলেন, নাটোর মহাসচিব মার্ক রুটে ভূ রাজনৈতিক দিক থেকে একেবারেই অপরিপক্ক মন্তব্য করেছেন। ভারত, চীন, ব্রাজিলের মতো দেশগুলোকে এইভাবে হুমকি দেওয়া কোনো কূটনৈতিক পদক্ষেপ নয়। এই ডবল স্ট্যান্ডার্ডের বিষয়টি শুধু ভারত নয়, চীনও তুলে ধরেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে বলেছে, জাতিসংঘের অনুমোদন ছাড়া যে কোনো একতরফা নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য। তারা আরও বলেছে, ভারত, রাশিয়া এবং চীনের ত্রিপক্ষীয় সহযোগিতা আরআইসি পুনরুজ্জীবনের মাধ্যমে এই ধরনের চাপ মোকাবিলা করা যেতে পারে। এই গল্প শুধু নিষেধাজ্ঞা বা তেল আমদানির নয়, এটা একটা বড় ভূ রাজনৈতিক খেলা, যেখানে ভারত তার স্বাধীনতা ও স্বার্থ রক্ষার জন্য লড়ছে। ভারতের রাজনৈতিক ও সরকারি ব্যক্তিরা কি বলছেন তা দেখে নেওয়া যাক। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই বিষয়ে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের সঙ্গে আলোচনা করেছেন, যিনি রাশিয়ান স্যাংশন অ্যাক্ট 2025 প্রস্তাব করেছেন। এই বিলে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর 500% শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। জয়শঙ্কর বলেছেন, ভারত তার জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ করবে না। আমরা আমাদের উদ্বেগ মার্কিন প্রশাসনের কাছে স্পষ্টভাবে জানিয়েছি। প্রাক্তন কূটনীতিক রবীন্দর সচদেব নাটোর এই হুমকিকে ধমকানি বলে অভিহিত করেছেন। তিনি বলেন, নাটোর মহাসচিবের এই মন্তব্য একেবারেই অগ্রহণযোগ্য। ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলোকে এভাবে চাপ দেওয়া কোনো স্বাধীন দেশের প্রতি সম্মান প্রদর্শন নয়। যদি পশ্চিমা দেশগুলো এই আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে ভারত মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং আমেরিকা থেকে তেল কিনতে পারে। তবে এটা ভারতের অর্থনীতির জন্য ব্যয়বহুল হতে পারে। চলুন এবার এর একটু ভবিষ্যৎ সম্পর্কে জানা যাক। ভারতের এই জোরালো জবাব এবং রিকের পুনরুজ্জীবনের সম্ভাবনা বিশ্ব রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। ভারত তার জ্বালানি নিরাপত্তা এবং স্বাধীন নীতির প্রতি অটল থাকার সিদ্ধান্ত নিয়েছে। তবে পশ্চিমা দেশগুলো যদি সত্যিই 500% শুল্ক আরোপ করে, তাহলে ভারতের অর্থনীতির উপর এর প্রভাব পড়তে পারে। তবে মন্ত্রী হরদীপ সিং পুরী আশ্বাস দিয়েছেন যে ভারতের বৈচিত্র্যময় তেল আমদানি কৌশল এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। এই পুরো ঘটনা আমাদের একটি বড় বার্তা দিচ্ছে, বিশ্ব এখন আর একমুখী বা দ্বিমুখী নয়, এটা বহুমুখী। ভারত, চীন, ব্রাজিলের মতো দেশগুলো তাদের স্বাধীনতা ও স্বার্থ রক্ষায় কোনো চাপের কাছে মাথা নত করবে না। এই গল্প শুধু নাটো বা ভারতের নয়, এটা একটি নতুন বিশ্ব ব্যবস্থার গল্প। দর্শকদের জন্য প্রশ্ন, আপনারা কি মনে করেন, ভারতের এই জোরালো জবাব কি নাটোকে পিছু হটতে বাধ্য করবে, নাকি এই উত্তেজনা আরও বাড়বে? আরআইসি ত্রিপক্ষীয় সহযোগিতা কি ভারতের জন্য ফলপ্রসূ হবে, নাকি চীনের সঙ্গে সম্পর্কের জটিলতা এটাকে ক্ষতিগ্রস্ত করবে? কমেন্টে আপনার মতামত জানান, কারণ আপনার মতামত এই গল্পের একটি অংশ হতে পারে। এছাড়া এখানে একটি এমসিকিউ আপনাদের জন্য। প্রশ্ন, সম্প্রতি কোন দেশ দ্রৌরবান নামে একটি অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, যাকে মহাকাশে স্মার্টফোন বলা হচ্ছে? অপশন 1 চীন, অপশন 2 ইসরায়েল, অপশন 3 ফ্রান্স, অপশন 4 ভারত। আপনার উত্তর কমেন্টে লিখুন এবং সঠিক উত্তরদাতাদের কমেন্ট আমরা হাইলাইট করব। এই ভিডিও পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।